বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নাটোরে জিয়া পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা। নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামে জিয়া পরিষদের এক সদস্য ও কলেজের সহকারী অধ্যাপককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ আনুমানিক উপজেলার কলম ইউনিয়নের তালপাড়া এলাকায় রাত 11টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর জানাবো সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার 22 জানুয়ারি সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানাবো বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করে তোপের মুখে কাদের সিদ্দিকী, চরম উত্তেজনা। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। জানাবো পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে ব্যয় হবে 1,06,000 কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারের কোষাগার থেকে 1,06,000 কোটি টাকা ব্যয় করতে হবে, যেটি সরকারের উপর মারাত্মকভাবে প্রেসার ক্রিয়েট করবে। সরকার এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে পাবে সেটি দেখার বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার আগামী সরকারের উপর এই বিষয়টি চাপিয়ে দিয়ে গেল, যেটি আগামী সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন, এক দোকানে পুড়ে নিহত ৩০ জন। পাকিস্তানের করাচিতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দোকানে পুড়ে নিহত হয়েছে ৩০ জন। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে এই ঘটনায় আসলে নতুন করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নাটোরে জিয়া পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা। নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামের জিয়া পরিষদের এক সদস্য ও কলেজের সহকারী অধ্যাপককে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত আনুমানিক 11টার দিকে উপজেলার কলম ইউনিয়নের পালপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম নাটোর বিল হালতি ত্রিমোহনী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি একই সঙ্গে জিয়া পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাতে খাবার শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন রেজাউল করিমের সময় আকস্মিকভাবে একদল দুর্বৃত্ত দ্রুত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে গুরুতর জখম করে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসম আব্দুল নূর জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার মতো একজন বিএনপির বর্ষিয়ান নেতাকে এভাবে হত্যা করার ঘটনাটি কোনোভাবেই আসলে শান্তভাবে নেওয়া যায় না। এই ধরনের হত্যাকাণ্ড আসলে মেনে নেওয়া কঠিন বলে জানিয়েছে তারা। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আসলে পুলিশের পক্ষ থেকে
থেকে বিশেষভাবে তদন্ত করা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবারের সদস্যরা যাতে করে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে হয়, এমনটাই তার পরিবারের পক্ষ থেকে আসলে আশা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। নির্বাচনের আগে এভাবে হত্যাকাণ্ড বিষয়টি নির্বাচনের উপর অবশ্যই প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদ্রাসা কানায় কানায় পূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেখানে রাত থেকে মানুষ আসতে শুরু করেছে। সিলেটে এই ধরনের কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা সেখানে রাত থেকে আসতে শুরু করেছে। তারা জানিয়েছে, আমাদের লিডার প্রায় দীর্ঘ 17-18 বছর পলাতক থাকার পর দেশে এসেছে এবং সিলেটে প্রথম প্রায় 2 যুগ পর এসেছেন। এজন্য এক নজর তাকে দেখার জন্য সবাই সেখানে উপস্থিত হয়েছে। পলাতক থাকা অবস্থায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অনেক বার্তা দিয়েছেন। তবে এখন থেকে তিনি সরাসরি দেশের মাটিতে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন মূলত তিনি দেশে আসার সুযোগ পেয়েছেন এবং প্রায় 1.5 বছর পর তিনি দেশে আসেন। অনেকে বলাবলি করছে তিনি নাকি ভারতের সঙ্গে সমঝোতা করে তারপর দেশে এসেছেন। তবে প্রকৃত বিষয়টি কি সেটি এখনও অজানা। অনেকেই বলাবলি করছেন তারেক রহমান যদি নির্বাচনে হেরে যায় তাহলে আবারও তিনি আগে যেভাবে লন্ডনে ছিলেন সেভাবে তিনি দেশ ছেড়ে আবারও পালিয়ে যাবেন। তবে বিষয়টি কতটা সত্য সেটি সময় হলেই দেখা যাবে। বিএনপির বিরুদ্ধে মন্তব্য করে তোপের মুখে কাদের সিদ্দিকী, উত্তেজনা। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আজ বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতির চাপে তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করেছেন। জানা গেছে বুধবার বিকেলে সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগের এক কর্মী সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশে টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে অতিথি করা হয়েছে। তবে একই সময় কাদের সিদ্দিকীর বাসার অদূরে একটি স্থানীয় বিএনপি খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই আয়োজনের কয়েকটি মাইক কাদের সিদ্দিকীর বাসার সামনেও টানানো হয়। বিকাল 4টার দিকে কাদের সিদ্দিকী নিজের বাসায় আসেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন। দুই পক্ষের কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে গিয়েছে সে বিষয়টি জানা যায়নি এবং এখন পর্যন্ত টাঙ্গাইলে উত্তেজনা বিরাজ করছে। টাঙ্গাইলে মূলত এই বিষয়গুলো আসলে সেভাবেই দেখা হচ্ছে। পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে ব্যয় হবে 1,06,000 কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারের কোষাগার থেকে 1,06,000 কোটি টাকা ব্যয় করতে হবে। তবে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের সুপারিশ পেশ করলেও আগামী নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামো বাস্তবায়নে যে অতিরিক্ত ব্যয় হবে তার চাপ পরবর্তী সরকারকে নিতে হবে। অর্থের সংস্থানের উপায় তাদেরকেই বের করতে হবে। অবশ্য পরবর্তী নির্বাচিত সরকার যদি মনে করে দরকার নেই তাহলে তারা এটি বাস্তবায়ন নাও করতে পারে। তবে সুপারিশ করার পর এটি বাস্তবায়ন না করার কোনো বিকল্প পরবর্তী সরকারের হাতে নেই বলে মনে করে সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করতে নতুন
নতুন সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নতুন সরকার ক্ষমতা আসার পরপরই পে কমিশন সুপারিশ বাস্তবায়নে প্রশাসনের নানা চাপের মুখে পড়বে। পূরণ না হলে কমপক্ষে ৩০ থেকে ৪০% সুপারিশ বাস্তবায়ন করতেই হবে। অর্থের যোগান কোত্থেকে আসবে, সরকার কি করবে, সেটি সেই সরকারই ভালো জানবে।